আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সর্বাত্মক লকডাউনে ফাঁকা ঢাকার রাজপথ, সড়কে মানুষের উপস্থিতি কম, টহল দিচ্ছে সেনাবাহিনী। মালিকরা পরিবহনের ব্যবস্থা না করায় ভোগান্তিতে গার্মেন্টস শ্রমিকরা, পায়ে হেঁটে কর্মস্থলে যান অনেকে। দেশে বিভিন্ন জেলায় রোজই ছাড়িয়ে যাচ্ছে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। বিদেশগামী কর্মীদের টিকা দেয়া নিয়ে বিশৃঙ্খলা, অনলাইনে নিবন্ধন করতে পারবেন বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এবং হোলি আর্টিজান মামলার 5 বছর আজ, জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি গোয়েন্দাদের, এই বছরই ডেথ রেফারেন্স শুনানি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সর্বাত্মক লকডাউনে ফাঁকা ঢাকার রাজপথ, সড়কে মানুষের যাতায়াত কম, নেই যানবাহনের চাপ। নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে টহল দিচ্ছেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। একরামুল হক সাইমের রিপোর্ট। পাল্টে গেছে রাজধানীর সড়কের দৃশ্য, কঠোর বিধিনিষেধে নেই চিরচেনা রূপ। লকডাউন বাস্তবায়নে প্রধান সড়কগুলোতে চলছে সেনা ও বিজিবির টহল, বেড়েছে র্যাব পুলিশের তৎপরতাও। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। জরুরি সেবায় জড়িত লোকজন ছাড়া খুব বেশি মানুষ নেই রাস্তায়। কেউ বের হলে পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। বাসা থেকে মিরপুর 12 নম্বর ফ্যাক্টরিতে যাচ্ছি, এখন আমি আমার গাড়ি ছাড়া আমি কিভাবে যাব? আমি আমার অফিসের বসকে দিতে গেছিলাম স্যার বাড়িতে। বিভিন্ন কাজের জন্য বের হচ্ছে, তাদেরকে আমরা আটক করতেছি বা প্রসিকিউশনের আওতায় আনতেছি। সকালে ঢাকার প্রবেশমুখ গাবতলী সহ বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী পরিবহন সহ জরুরি সেবার সাথে যুক্ত যানবাহনের কিছুটা চাপ ছিল। সব সড়কে অবাধে চলাচল করছে রিকশা। লকডাউনের প্রথম দিনের সাফল্যে সহায়তা করেছে আবহাওয়াও। রাত থেকেই ঢাকায় আষাঢ়ের বৃষ্টি, মানুষের চলাচল তাই আরও কম। এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন না থাকায় বিপাকে পড়েছেন জরুরি সেবার সাথে জড়িত কিছু লোকজন। রোগটা তো আরও জরুরি, বেঁচে থাকা তো আরও প্রয়োজন। এই প্রয়োজনের চেয়ে বেঁচে থাকার প্রয়োজনটা আরও জরুরি। গাবতলী পর্যন্ত আসলাম, এখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বিধিনিষেধ বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে লকডাউনের প্রথম দিনের নির্দেশনা মানতে নগরবাসীর ইতিবাচক সাড়ায় সন্তোষ জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা গাইডলাইন বা নির্দেশনা ভেঙে বের হবেন বা স্বাস্থ্যবিধি মানবেন না, আমি বারবারই বলছি জরিমানার সাথে সাথে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ আরও কঠোর ব্যবস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বেসরকারি অফিস বন্ধ সহ 21 দফা নির্দেশনায় সর্বাত্মক লকডাউন চলবে 7 জুলাই পর্যন্ত। তবে প্রয়োজনে তা আরও বাড়তে পারে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর কখনো কঠোর কখনো সীমিত পরিসরে লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। এবারের এই 7 দিনের লকডাউন কতটা দীর্ঘায়িত হবে তা নির্ভর করবে এই সময়ে সংক্রমণ কতটা কমে আসে তার উপর। লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন আর স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে সরকার ঈদের আগেই স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে চায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহন বন্ধ থাকায় সর্বাত্মক লকডাউনে কারখানায় যেতে ভোগান্তিতে পড়েন পোশাক কর্মীরা। অনেকে হেঁটে কর্মস্থলে যান, সময় মতো অফিসে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। যদিও কর্মীদের থাকা, খাওয়া এবং পরিবহনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছে কিছু কারখানা। কারখানায় স্বাস্থ্যবিধি মানাতে কঠোর মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। শারফুল আলমের রিপোর্ট। সর্বাত্মক লকডাউনে খোলা পোশাক কারখানা, গণপরিবহন বন্ধ থাকায় কারখানায় যেতে পোশাক কর্মীদের ভোগান্তি বেড়েছে। রাজধানীর পাশাপাশি সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ দেশের শিল্পাঞ্চলগুলোর কারখানায় সময় মতো হাজির হওয়ার বাধ্যবাধকতার কারণে অনেকে হেঁটেই রওনা হন, আবার কেউ কেউ যান রিকশায়। যদিও এজন্য তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। কাট পাঞ্চ করি সবটাই তো একটু লেট হয়ে যাচ্ছে, মিনিট লেট হলেই হাজিরা বোনাস চলে যায়। এজন্যই যাদের বাসা দূরে তাদের সমস্যা হচ্ছে। গাড়ি দিলেও সুবিধা হয় সবচেয়ে।
স্বাস্থ্যবিধি মেনে কারখানায় প্রবেশেও ছিল কড়াকড়ি। হাত ধোয়া, জীবাণুনাশক ট্যানেল ব্যবহারে অতিরিক্ত ব্যস্ততা ছিল সেখানে। সুরক্ষা সামগ্রী ব্যবহার করে পোশাক উৎপাদনের মধ্যেও কর্মীরা লকডাউনে পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন। তবে অভিযোগ রয়েছে অনেক পোশাক কারখানায় পরিবহনের কোনো ব্যবস্থাই করেনি। আবার এক্ষেত্রে ব্যতিক্রমী আয়োজনও ছিল কিছু কারখানায়। ফ্ল্যাট ভাড়া নিছি, যারা দূরে আমাদের স্টাফরা আছে তারা ফ্ল্যাটে থাকবে, আর আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য যারা আরো দূরে আছে সিনিয়র স্টাফ যারা আছে তাদের জন্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দেওয়া আছে। স্বাস্থ্যবিধি নির্দেশনা অনুযায়ী কারখানায় পোশাক উৎপাদন হচ্ছে কিনা তা মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএ সদস্যভুক্ত কারখানাগুলোর জন্য স্বাস্থ্যবিধি প্রোটোকল প্রণয়ন করেছে এবং আমাদের পোশাক কারখানাগুলো কঠোরভাবে এই স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে। কারখানাগুলো যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা বিজিএমইএর থেকেও প্রতিনিয়ত নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে এর ফলাফল আমরা সন্তোষজনক পাচ্ছি। ব্যবসায়ীরা বলছেন বিধিনিষেধের মধ্যেও কর্মীদের স্বাস্থ্যবিধি মানায় কারখানাগুলোতে নজরদারি বাড়িয়েছে ক্রেতা ও ব্র্যান্ডগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সর্বাত্মক লকডাউনে উন্মুক্ত স্থানে কাঁচা বাজার বসার কথা থাকলেও রাজধানীর অনেক বাজারে তা মানা হচ্ছে না। বাজারে জনসমাগম কম থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ ক্রেতা বিক্রেতা। এছাড়া লকডাউন ও বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে বিভিন্ন পণ্যে। বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাও দেখা যায়নি। হুমায়ুন চিশতির রিপোর্ট। রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার সর্বাত্মক লকডাউনে উন্মুক্ত স্থানে বাজার বসার কথা থাকলেও এখনও আগের মতো বাজারের ভিতরেই চলছে বেচাকেনা। একই অবস্থা রামপুরা কাঁচাবাজার সহ বিভিন্ন বাজারের। বসার জায়গা নাই, ওটা তো আমাদেরকে বলা হয়নি এখনো, বললে কালকে বসবো। বাজারে স্বাস্থ্যবিধি এখনও উপেক্ষিত। অধিকাংশ বিক্রেতার মুখেই মাস্ক নেই। কারণ হিসেবে দেখাচ্ছেন নানা অজুহাত। অনেক ক্রেতার মাস্ক থাকলেও তা ঝুলছে থুতনিতে। একটু মুখের মধ্যে রাখলে ওই আপনার নিঃশ্বাসে একটু সমস্যা। কাস্টমার সদাই দিতেছি তো এই জন্য কথা বলতেছি, এই জন্য আর কি খুলে রাখছি। যে কাস্টমারের কথা বললে আবার খোলা লাগে, তো সমস্যা নেই, জানেন মাস্ক পরে থাকি। লকডাউনের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বিশেষ করে মাছ আর সবজির দাম বেড়েছে বেশি। সব জিনিসের দাম বেশি বেশি চাচ্ছে এখন। কোনো সবজি 100 টাকা 80 টাকার নিচে না। এই কই মাছ হলো 400 টাকা কেজি, এখন হচ্ছে 800 টাকা কেজি। পুঁটি মাছ হলো 250-300 টাকা কেজি, এখন হচ্ছে 800 টাকা কেজি। কেমনে খাবেন? হু ইজ কন্ট্রোল? কে কন্ট্রোল করবে? কিছু জায়গায় সড়কের উন্মুক্ত স্থানে বাজার বসলেও থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। কাস্টমার নাই বাজারে, ভিতরে থাকলে তো মনে করেন মাল নষ্ট হইতো না, আমরা ভালোভাবে থাকতে ভিজা ভিজা দোকানদারি করতেছি। প্রশাসনের তেমন কোনো তদারকি না থাকায় বাজারে নিয়ম মানা হচ্ছে না বলে মনে করছেন ক্রেতারা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশ ও র্যাবের পাশাপাশি সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রথম দিনই তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। অপ্রয়োজনে বের হলেই সতর্ক করার পাশাপাশি তাৎক্ষণিক জরিমানাও করছে ভ্রাম্যমাণ আদালত। চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে বিজিবি ও সেনাবাহিনীকে। সর্বাত্মক লকডাউনে করোনার হটস্পট রাজশাহীতে ভোর থেকেই তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সবাই কিন্তু আমাদের জেলার ম্যাজিস্ট্রেট থাকবেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব থাকবেন, তাদের সমন্বয়ে আমরা দায়িত্ব পালন করব। গাজীপুরের দূরপাল্লার যানবাহন না চললেও অটোরিকশা, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার চলাচল করছে। বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। মানুষ নগরীতে কোনো বাধা ছাড়াই চলাচল করছে। বেশিরভাগ মানুষই মাস্ক পরেনি। ঠাকুরগাঁয়ে প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। বন্ধ রয়েছে দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জে কয়েকটি মিনিবাস যাত্রী নিয়ে নগরী থেকে বেরিয়ে যাওয়ার সময় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনগণকে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা শহরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছি। আমাদের সাথে রয়েছে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান সমূহ ছাড়া বাকি সব বন্ধ রয়েছে। সিলেট, খুলনা ও চট্টগ্রামে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে সংক্রমক ব্যাধি নিয়ন্ত্রণ আইনে
যে শাস্তিটি বলা হয়েছে আমরা সেই শাস্তিটি নিশ্চিত করব। এছাড়া রংপুর, শেরপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, নওগাঁ, বান্দরবান, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, বগুড়া ও খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থান থেকে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নের খবর পাওয়া গেছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন জেলায় রোজই ছাড়িয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত 15 জেলায় আরও 124 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ও শেষ মুহূর্তে রোগীদের হাসপাতালে আসার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। করোনা প্রতিরোধে নানামুখী উদ্যোগের পরও প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমণের হার। এর মধ্যে রাজশাহী মেডিকেলে মারা গেছেন 22 জন। 218 জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন 115 জন। শনাক্তের হার প্রায় 40%। পরের অবস্থানে আছে সাতক্ষীরা। এ জেলায় মৃত্যু 14 জন এবং আক্রান্ত হয়েছেন 52 জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন সহ এ বিভাগে মোট 13 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 286 জন। পরিস্থিতির অবনতি হয়েছে যশোরেও। সেখানকার 250 শয্যা হাসপাতালে 12 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 281 জন। জেলায় শনাক্তের হার 41%। খুলনা করোনা ডেডিকেটেড 3টি হাসপাতালে 11 জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন 242 জন। খারাপ হচ্ছে ঝিনাইদহের পরিস্থিতিও। এ জেলায় 10 জনের মৃত্যু ও আক্রান্ত 97 জন। মৃতদের স্বজনদের অভিযোগ, অক্সিজেন না পাওয়ায় মৃত্যু হয়েছে তাদের। অক্সিজেন ঘুরে গিয়েছিল, কি অক্সিজেন ছিল না, নার্সকে ডাকছি, তারা মোবাইল ফেসবুক দেখে। কুষ্টিয়ায় 9 জন মারা গেছেন এবং আক্রান্ত 324 জন। সিলেটে মারা গেছেন 7 জন এবং শনাক্ত হয়েছেন 199 জন। চট্টগ্রামে সংক্রমণ দাঁড়িয়েছে 552 জনে, প্রাণ গেছে 5 জনের। চিকিৎসকরা বলছেন, ডেল্টা সহ অনেকগুলো ধরনের সংক্রমিত হওয়ায় মৃত্যু বাড়ছে। মৃত্যুর হার বাড়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে মানুষ এখন শেষ সময়ে হাসপাতালে আসছেন। এদিকে চুয়াডাঙ্গা, নওগাঁ ও বগুড়ায় 5 জন করে 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুরে 3, ঠাকুরগাঁয়ে 2 এবং জামালপুরে 1 জনের মৃত্যু হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। প্রবাসীরা টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করেন তিনি। এর আগে বিদেশগামী কর্মীদের টিকা দেয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। কর্মীটোলা জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা আটকে পড়া প্রবাসীরা অভিযোগ করেন, বিএমইটি স্মার্ট কার্ড, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র থাকার পরও টিকা পাননি তারা। আমরা যদি এখন একটু ধৈর্য না ধরি, আমাদের এই কাজটা, এই যে আজকে যে আমি এখানে যে সময় নষ্ট করছি, আসলে আমি বসতে চাচ্ছিলাম আমার সেক্রেটারির সাথে, বিএমইটির সাথে, যে আমরা নির্দেশিকা বলতে গেলে এই মুহূর্তে যে কিভাবে কোন স্টেপে কোথায় কি করতে হবে, আমরা একটা সম্পূর্ণভাবে প্রিন্ট আউট করে আপনাদেরকে দিতে চাই। জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে। বড় ধরনের হামলার শক্তি নেই, তবে সাইবার জগতে কিছু তৎপরতা রয়েছে সংগঠনটি, যা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে হোলি আর্টিজান মামলার পেপার বুক প্রস্তুত জানিয়ে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেছেন, এবছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। 5 বছর আগে এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে নব্য জেএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র 5 জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের 2 কর্মকর্তা। আলোচিত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে। তদন্তে এই মামলার সাথে 8 জনের সম্পৃক্ততা পায় গোয়েন্দারা। 2019 সালের 27 নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল 7 জনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হয় মিজানুর রহমানের রূপে বড় মিজানকে খালাস দেন আদালত।
হোলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যায় এখন অনেকটাই নেতৃত্বশূন্য নব্য জেএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। তাদের কার্যক্রম শুধুমাত্রই অনলাইন নির্ভর, সাইবার স্পেস নির্ভর, তাদের অফলাইনে কোনো কার্যক্রম নাই এবং সেই সাইবার স্পেসকেও আমরা মনিটর করছি। রিডিউসিং দ্য সাপ্লাই অফ রেডিকালাইজড কন্টেন্টস, রেডিকালাইজড কন্টেন্ট যাতে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ওইভাবে না আসতে পারে সেটাও আমরা বিটিআরসির সাথে কাজ করছি। এদিকে বিচারিক আদালতের রায়ের পর এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। গত আগস্টে এই মামলার পেপার বুক তৈরির কাজ শেষ হয়েছে। কোভিডের কারণে গত বছর মার্চের পরের থেকে স্বাভাবিক আদালত হচ্ছে না, সেই কারণে মামলাগুলো একটু দেরি হচ্ছে। তা আমি আশা করছি যে এইটা খোলার পরেই আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিচ্ছে ভার্চুয়ালি, তাহলে আমরা এটা মেনশন করবো এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব। এই হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে, যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 10 কাঠা জমিতে আঙ্গুর গাছ লাগিয়ে সফল হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রান্তিক কৃষক আব্দুর রশিদ। 8 মাস আগে শখের বশে ভারত ও ইতালি থেকে সংগ্রহ করেন ছমছম, সুপারসনিকা, কালো জাত সহ বিভিন্ন জাতের 75টি আঙ্গুর চারা। রোপণের 8 মাসের মধ্যেই পেয়েছেন ফলন, খেতেও সুস্বাদু। আব্দুর রশিদ জানান, প্রতিটি গাছ থেকে 10 থেকে 15 কেজি হারে ফলন হয়েছে। আগামী 3-4 বছরের মধ্যে গাছ প্রতি 4 মনেরও বেশি ফল উৎপাদনের আশা করছেন তিনি। তার এই সফলতায় এই ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যান্য কৃষক। আন্তর্জাতিক সংবাদ। কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলে অসহনীয় তাপদাহে গত 5 দিনে মারা গেছেন প্রায় 500 মানুষ। তাদের বেশিরভাগই বয়স্ক মানুষ। গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত কেবল এই অঞ্চলেই মৃত্যু হয়েছে অন্তত 486 জনের, যা অন্য বছরের তুলনায় 195% বেশি। মঙ্গলবার কানাডায় এই যাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা 46.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। সুইজারল্যান্ড স্পেন ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল। অন্য ম্যাচে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি। এদিকে পেরু প্যারাগুয়ে ম্যাচ দিয়ে শুক্রবার রাত 3টায় শুরু হবে কোপা আমেরিকার শেষ 8-এর লড়াই। ব্রাজিলকে সেমিফাইনালে জায়গা পেতে লড়তে হবে চিলির সাথে। পরাগ আরবানির রিপোর্ট। ফেভারিট এবং ইউরোপের সেরা ফুটবল শক্তি ফ্রান্স, জার্মানির মতো বিশ্ব চ্যাম্পিয়ন এবং পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করে ইউরো ফুটবলের জমজমাট নকআউট পর্ব শেষে টিকে আছে 8 দল। স্পেন, ইতালি, ডেনমার্ক কিংবা চেক প্রজাতন্ত্র। ঘুরে ফিরে ইউরো ফুটবল কি পেতে যাচ্ছে পুরনো চ্যাম্পিয়ন, নাকি প্রথমবার কাপ জিতবে বেলজিয়াম, ইংল্যান্ড, সুইজারল্যান্ড অথবা ইউক্রেন? ফুটবল প্রেমীদের এমন প্রশ্ন সামনে রেখেই ইউরোপিয়ান ফুটবলে সেরা চারে ওঠার লড়াই শুরু হচ্ছে শুক্রবার থেকে। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ 2বারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ইতিহাস স্পেনিশদের পক্ষে থাকলেও নকআউটে ফ্রান্সকে হারিয়ে ছন্দে আছে সুইসরা। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলাটি। আর রাত 1টায় মিউনিখে বেলজিয়ামের প্রতিপক্ষ 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। চমক দেখিয়ে নেদারল্যান্ডসকে ঘরে পাঠিয়ে সেরাটে জায়গা করা চেক প্রজাতন্ত্র শনিবার রাত 10টায় লড়বে ডেনমার্কের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এদিন রাত 1টায় রোমে মুখোমুখি হবে ইউক্রেন ও ইংল্যান্ড। ইউরোর জমজমাট লড়াইয়ের ঘোর না কাটতেই মাঠে গড়াবে কোপা আমেরিকা ফুটবলের ছন্দময় কোয়ার্টার ফাইনাল। গুইওনিয়ার অলিম্পিয়াকো পেদ্রো লুডোভিচ স্টেডিয়ামে কোপার প্রথম সেমিফাইনালে জায়গা পেতে শনিবার রাত 3টায় মুখোমুখি হবে পেরু ও প্যারাগুয়ে। শনিবার ভোর 6টায়
রিওয়ের নিলটন সান্তোসে ফাইনালের পথে এগিয়ে যেতে সাম্বা ফুটবলের প্রতিনিধি বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ ল্যাটিন ফুটবলের আরেক জায়ান্ট চিলি। আর রোববার ভোর 4টায় উরুগুয়ে মুখোমুখি হবে কলম্বিয়ার। একই দিন সকাল 7টায় 14 বারের কোপা চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।